তৌসিফ রহমান, আমরা একটা জরুরি বিষয় আপনাদের মাধ্যমে কয়েকটি কথা বলতে চাই যে গণতন্ত্রে কণ্ঠরোধ শৃঙ্খলা রক্ষার নামে মৌলিক অধিকার কার্যত লঙ্ঘন করে গণতন্ত্রের কণ্ঠরোধ নতুন রাজ্য সরকার শুরু করে দিল। যে সার্কুলারটি নতুন রাজ্য সরকার দিয়েছেন সরকারি কর্মচারীদের জন্য, সরকারি কর্মীদের জন্য, সেই সার্কুলার এক কথায় কণ্ঠরোধ। আমরা নিশ্চয়ই শৃঙ্খলা রাখার চেষ্টা সমর্থন করি, আমরা নিশ্চয়ই সরকারি কর্মীদের যে বেসিক ডিসিপ্লিন থাকবে আমরা সমর্থন করি, কিন্তু আমাদের গণতান্ত্রিক পরিবেশে সরকারি কর্মী মানেই কণ্ঠরোধ হবে এবং সরকারি কর্মী মানেই তারা শুধু সরকারেরই কাজ করবে, তাদের নিজস্বতা হারিয়ে কোনো মূল্যায়ন, কোনো পর্যবেক্ষণ, ব্যক্তির কোনো মতামত প্রকাশ করতে পারবে না। এ ধরনের কোনো আইন কড়াভাবে প্রয়োগ করার ক্ষেত্রে আমরা মনে করি যে গণতান্ত্রিক কাঠামোয় গণতান্ত্রিক পরিবেশ থাকা উচিত। আপনারা জানেন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন ছিল, সরকারি কর্মীরা কি করেননি? প্রকাশ্য সমালোচনা, আন্দোলন, এক একজন সরকারি কর্মীর হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে নানা ধরনের স্লোগান, রাজ্য সরকারের 14 গোষ্ঠী উদ্ধার করে যে যা পেরেছেন বলেছেন, যেখানে পেরেছেন ধর্ণা করেছেন, অমুকের বাড়ির সামনে দিয়ে অমুকের পাড়ার সামনে মিছিল করতে হবে করেছেন। কি বলবেন তারা এখন? কি বলবেন তারা? গণতন্ত্রের কণ্ঠরোধের বিরুদ্ধে এখন তারা সরব হবেন না? কমপ্লিট প্রহিবিশন। পশ্চিমবঙ্গ সরকার আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস সহ সমস্ত রকম কর্মচারীদের জন্য জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? সার্কুলারে এই মূল পয়েন্টগুলো জানিয়ে দিলেন। সরকারি অনুমতি ছাড়া সংবাদ মাধ্যমের সঙ্গে কার্যত কথা বলাতেই নিষেধাজ্ঞা, অনুমতি ছাড়া প্রবন্ধ লেখা, মিডিয়া বা রেডিও অনুষ্ঠানে অংশগ্রহণে নিষেধাজ্ঞা, অর্থাৎ ধর্ণা মঞ্চে বসে যারা বাইট দিতেন, বিপ্লবী সাজতেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কঠোরভাবে এই আইনটি প্রয়োগ করতেন কি হতো বুঝতে পারছেন? কতগুলো বিপ্লব ওখানেই শেষ হয়ে যেত। কিন্তু কত বিপ্লবীকে বিপ্লবটা করতে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই। রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে, রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য সরকারের কাছে নানা দাবি করে নানা আন্দোলন হয়েছে, এবং তার সঙ্গে অত্যন্ত বিকৃতভাবে মুখ্যমন্ত্রী এবং সরকার বা দলকে আক্রমণ করে রাজ্য সরকার তার কর্মী, এই কর্মী বলে পরিচিত একাংশ যা যা করেছেন। আজকে কি বলবেন? সরকারি তথ্য সরাসরি বা পরোক্ষভাবে দিতে পারবেন না। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করা যাবে না, নিষেধাজ্ঞা। আপনি রাজ্য সরকারের কর্মচারী, কিন্তু আপনি রাজ্য সরকারের নীতির সমালোচনা করতে পারবেন না। এগুলোই তো এতদিন হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাজার সমালোচনার পরেও তিনি কিন্তু নিষেধাজ্ঞা জারি করেননি, এই আইন কঠোরভাবে প্রয়োগ করেননি। তখন আপনারা কি বলতেন? তখন আপনারা কি বলতেন? যদি মমতা ব্যানার্জি এই সার্কুলারটা দিত, যদি মমতা ব্যানার্জির সরকার এই সার্কুলার দিত, তখন আপনারা কি বলতেন? আজকে আপনারা নীরব কেন? যারা কাজ ফেলে ধর্নায় বসে থাকতেন, নীরব কেন? আপনাদের পরিষ্কারভাবে বলছে কমপ্লিট প্রহিবিশন।
complete prohibition on members of the services in indulging any adverse criticism of any policy or decision of the central or the state government by any publication, interaction, utterance, publication, broadcast, contribution in any media. আপনি বাইট দিতে পারবেন না। এবার প্রকাশ্যে বলুন অবিলম্বে ডিএ দিতে হবে, কেন মন্ত্রিসভার বৈঠকে এখনো ডিএ দেয়া হলো না বলুন। বকেয়া ডিএ নতুন সরকার এলেই মিটিয়ে দেবে, কেন দিল না বলুন। এখন এগুলো বলবেন না। সরকারি কর্মচারীদের সম্পূর্ণভাবে কণ্ঠরোধ করে দেওয়া হলো এই সার্কুলারের মাধ্যমে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই আইন কড়া হাতে প্রয়োগ করেননি গণতন্ত্রের কথা ভেবে, সেই কারণে তিনি সমালোচিত হয়েছেন। এর সুযোগ নিয়ে ধর্ণা মঞ্চ থেকে কি কি ভাষায় আক্রমণ করা হয়নি, এই সরকারকে কি কি বলা হয়নি। আর আজকে কথা বলা নিষিদ্ধ, সমালোচনা নিষিদ্ধ, সরকারি নীতির প্রেক্ষিতে কিছু বলা নিষিদ্ধ। যদি খতিয়ে দেখতে হয় তাহলে আমাদের এটাও দেখতে হবে যে যদি এই নির্দেশিকা যেটা হয়েছে 139 CS 2026, এটা যদি ওনারা যেভাবে দিলেন তাতে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে কোনো নাগরিক যদি সরকারি চাকরিতে যোগ দেন নিশ্চয়ই তার কিছু নিয়ম নীতি আছে, কিন্তু সংবিধান প্রদত্ত যে মৌলিক অধিকার, বিশেষ করে আর্টিকেল 19/1, সেটা কিন্তু শূন্য হয়ে যেতে পারে না। অর্থাৎ আপনার স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা, আপনি সরকারি কর্মচারী বলে সেটা বিলুপ্ত হয়ে যেতে পারে না। এবং শুধুমাত্র একটা প্রশাসনিক আদেশের মাধ্যমে কোনো মৌলিক অধিকারকে সংবিধান স্বীকৃত সেটা কিন্তু কেড়ে নেওয়া যায় না। এই ধরনের কোনো সার্কুলার দেওয়ার আগে তার কেন প্রয়োজন, লিগাল এবং পার্লামেন্টারি তার যে বৈধতা, প্রয়োজনীয়তা, প্রাসঙ্গিকতা, এগুলো প্রমাণ করা প্রয়োজন। আমরা খুব পরিষ্কারভাবে বলছি যে এই সার্কুলার, এটা দুটো তিনটে দিক আছে। একটা হচ্ছে সরকারি কর্মচারীদের কণ্ঠরোধ, দাবি দাওয়া নিয়ে আন্দোলন যাতে না ওঠে। এক হচ্ছে কণ্ঠরোধ। এই সার্কুলারের ফল কি, কেন করা হলো? নাম্বার 1, সরকারি কর্মীদের কণ্ঠরোধ, তারা আর নিজের কথা বলতে পারবেন না। 2, দাবি দাওয়া নিয়ে আর প্রকাশ্যে সরব হতে পারবেন না, যেটা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় যে অধিকার ছিল সেই অধিকার কেড়ে নেওয়া হলো। আপনারা আর ইচ্ছামতো সরকারের সিদ্ধান্তের বাইরে বা দাবি দেওয়া বা সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ আপনারা করতে পারবেন না। 3, একটা ঈশান করে কালো মেঘ জমার মতো একটা আশঙ্কা যে এই সরকার আরো এমন অনেক কিছু ডিসিশন নিতে চলেছে যেটায় সরকারি কর্মীদের মধ্যে থেকে আপত্তি ওঠার আশঙ্কা আছে, সেই কারণে গোড়াতেই মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তাদের শৃঙ্খলার নামে কঠোর বিধিনিষেধের আওতায় নিয়ে চলে আসা হলো। একটা আছে গণতান্ত্রিক বক্তব্য, আন্দোলন, প্রতিবাদ। সরকার, সরকারি কর্মচারী যারা আছেন, সরকারি কর্মী যারা আছেন, তারা নানা বিষয়ে এতদিন মিছিল করেছেন, মিটিং করেছেন, ধর্ণা দিয়েছেন, বিবৃতি দিয়েছেন, সরকার বিরোধিতা করেছেন, মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেছেন। তাদের মুখে সেলোটেপ লাগিয়ে দিল নতুন সরকার।
সমর্থন করবেন? গণতন্ত্রে এই কণ্ঠরোধকে, আইন তো এরকম হাজার থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই আইন কার্যকর করে আপনাদের কণ্ঠরোধ করেননি। সরকারি কর্মীদের মিছিল, কি ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীকে, কি ভাষায় আক্রমণ সরকারকে, কি সব স্লোগান, কি সব পোস্টার, কি সব ব্যানার। হবে তো এখন এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের? পুরো দস্তুর, গণতন্ত্রের কণ্ঠরোধ, সরকারি কর্মচারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ, সরকারি কর্মচারীদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ এবং সরকারের জনবিরোধী যদি কোনো সিদ্ধান্ত যা যা আসছে বা আসবে তাতে যাতে কেউ মুখ না খুলতে পারেন এবং সরকারের মধ্যে থেকে সরকারি কর্মচারীরাই যাতে সরব না হতে পারেন, এটা তার আগাম ব্যবস্থা। সরকারি কর্মচারীরা এবার বলুন, বকেয়া ডিএ একবারে দিন। মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? সাধ্যমতো দিচ্ছি, 4% দিলাম ঘোষণা করেছিলেন। 7th পে কমিশন ঘোষণা করেছিলেন। ছাত্রদের বিবেকানন্দ স্কলারশিপ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করে যাওয়া। 7th পে কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। 4% ডিএ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। আরো দেওয়ার ইচ্ছে ছিল, কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে রেখেছে, ইচ্ছা থাকলেও দিতে পারছেন না। আর বিজেপি বারবার বলেছে ক্ষমতা এলে পুরোটা মিটিয়ে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়েছেন আমাদের ডিএও যেমন দেওয়া হচ্ছে, যতটা বেশি সম্ভব দেওয়া হচ্ছে, পার্সেন্টেজ এবং রেশিওয়ে তুলনা করুন। পাশাপাশি আমাদের পেনশনও দেওয়া হয়। অনেক বিজেপি শাসিত রাজ্যে কিন্তু পেনশন দেওয়া হয় না, পেনশনটা বন্ধ করে দিয়েছে, ডিএ আছে। আমরা এখানে পেনশনও দিই, ডিএও দিই। তাজ যারা ধর্ণা দিতেন, তারা যদি আজকে এর প্রতিবাদ না করেন তাহলে ধরে নিতে হবে যে এনারা এই ধরনের প্রক্রিয়াগুলো এর পার্ট অ্যান্ড পার্সেল। এর পরেও যদি আপনারা বলবেন না অবিলম্বে বকেয়া ডিএ কেন দেয়া হচ্ছে না, সেটা তো আপনার সার্কুলারের এগেনস্টে চলে যাবে। আপনি তো শৃঙ্খলা ভঙ্গ করে ফেলবেন। আপনার দাবি চাইলেও তো আপনি শৃঙ্খলা ভঙ্গ করে ফেলবেন। আজকে যদি আপনাদের কোনো নেতা এবার ওই সব বাইটগুলো হোক, ভিডিও, বড় বড় কথা, সরকারকে, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে দিনের পর দিন যা করেছেন, এই সার্কুলার যখন কণ্ঠরোধ করছে হোক। আজকে সরকারি কর্মচারীরা যদি নিজেদের দাবি তুলতে চান, সরকারের বক্তব্যে সন্তুষ্ট না হন, তাহলে কোনো নেতা দাবি তুললে তো এখানকার সরকার, এখনকার সরকার ওই আনন্দ সিনেমার ডায়লগ শুনিয়ে দেবে, ভাস্কর বাস্কর আর তঙ্গ মতকর। আপনাদের দাবি দাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় একটা খোলা পরিবেশ দিয়ে দিয়েছিলেন। আপনারা তার অপব্যবহার করেছেন, তাকে বারবার অপমান করে। আপনারা একবারও বলেননি কেন্দ্র আগে বকেয়া টাকাটা দিক, তাহলে মুখ্যমন্ত্রীর সুবিধা হয় দিতে। আপনারা করেননি। এই রাম বাম একসঙ্গে মিলে আপনারা এইগুলো করেছেন। তৃণমূল কংগ্রেস এর পরিপ্রেক্ষিতে যা যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে, এটা গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, সরকারি কর্মচারীদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ, গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা, সরকারি কর্মচারীদের কণ্ঠরোধের চেষ্টা। আমরা স্পষ্টভাবে আপনাদের এটা জানিয়ে দিলাম। দ্বিতীয়ত আরেকটা বিষয় বলে নি, তারপর ও গোটাটা হিন্দিতে আবার বলছে। গতকাল আমাদের পরিষদীয় দলের তরফ থেকে বিধানসভায় একটি ধর্ণা কর্মসূচি হয়েছিল। বাবা সাহেব আম্বেদকর শ্রদ্ধেয় তাঁর মূর্তি পাদদেশ। সেখানে কোনো সংবাদ মাধ্যম আপনারা বলেছেন যে কেন সেখানে সব বিধায়ক ছিলেন না, এটা নাকি পরিষদীয় দলে ভাঙন।
আমরা গতকালও খুব স্পষ্টভাবে বলেছি, আজকেও আপনাদের খুব স্পষ্টভাবে বলে দিচ্ছি, গত পরশু আমাদের দলের বৈঠক, পরিষদীয় দলের বৈঠক, যেখানে মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেখান থেকেই ডিসিশন হয় ধর্নার। এবং তার সঙ্গে এটাও ঠিক হয় যে কয়েকজন ধর্নায় বসা হবে আর কয়েকজনকে ফিরে যেতে হবে তাদের জেলায়, কারণ সেখানেও আক্রমণ চলছে। কর্মীদের পাশে থাকতে হবে, থানা পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন করতে হবে, যারা ঘর ছাড়া তাদের নানা ব্যবস্থা করে দিতে হবে। ফলে এটা সম্পূর্ণ দলের ডিসিশন যে একটা অংশ কলকাতায় ধর্ণা দেবে বিধানসভায়, আর একটা অংশ তার এলাকায় বা অন্য কোনো এলাকায় অ্যাসাইন্ড বাই আওয়ার পার্টি লিডারশিপ, তারা সেই জেলায় বা নিজের এলাকায় কর্তব্য পালন করতে যাবেন। তার মানে কি হয় যে এখানে কেন সবাই নেই? দয়া করে আপনারা কিন্তু এই ধরনের কোনো বিভ্রান্তি ছড়াবেন না। এটা দলের সিদ্ধান্ত, দল অ্যাসাইন করেছে এরা এখানে বসবে আর বাকিরা এই জায়গায় কর্তব্য পালন করবেন। আর তৃতীয়ত, যেভাবে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হয়েছে তার প্রতিবাদে আজ কলকাতা শহরের হাওড়া, শিয়ালদা সহ একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি হবে। এবং আমাদের পরিষ্কার বক্তব্য, সিপিএম নাটক বন্ধ করুক, কারণ কলকাতার উপর গরিব মানুষের পেটে হাত দিয়ে বিকল্প ব্যবস্থা ছাড়া, আই রিপিট, বিকল্প ব্যবস্থা ছাড়া, সৌন্দর্যায়ন সবাই চায়, পথচারীদের জন্য ব্যবস্থা সবাই চায়, কিন্তু যারা গরিব মানুষ সংসার চালান ছোট ছোট স্টল দিয়ে, দোকান দিয়ে, তাদের বিনা পুনর্বাসনে উচ্ছেদ করে যে তাণ্ডব চালানো হচ্ছে, আমরা তার তীব্র বিরোধিতা করছি। মনে রাখবেন, একটা হচ্ছে হকার পরিবারগুলি পথে বসছে, আর দুই, সাধারণ মানুষ, আমরা যাদের স্বার্থে পথ পরিষ্কার করছি তারাও কিন্তু এদের কাছ থেকেই কিনতেন, এদের কাছ থেকেই খেতেন, হয়তো সস্তায় পেতেন কিছু। এরা না থাকলে তুলনামূলক বড় দোকান থেকে খেতে গেলে হয়তো অনেকটা বাড়তি দাম, বাড়তি খরচা পড়বে। ফলে যথাযথ বিকল্প পুনর্বাসন ব্যবস্থা ছাড়া এইভাবে যে হকার উচ্ছেদ হচ্ছে, তৃণমূল কংগ্রেস 1996 সালে সিপিএম করেছিল এই হকার উচ্ছেদ। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভাষ চক্রবর্তী, কান্তি গাঙ্গুলিরা এই কাজ করেছিলেন, বুলডোজার দিয়ে ভেঙেছিলেন বিকল্প ব্যবস্থা না করে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেখানে যেখানে পথচারীদের সুবিধার জন্য রাস্তার বেশি জায়গা দরকার হয়েছে, হকারদের কিন্তু আগে পুনর্বাসনটা দিয়েছেন, সেটা কালীঘাট বলুন বা দক্ষিণেশ্বর বলুন। পুনর্বাসন ছাড়া গরিব মানুষের পেটে এইভাবে হাত দেওয়া যেতে পারে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ আমাদের বিক্ষোভ কর্মসূচি, এবং তারপর পুরোদস্তুর তৃণমূল কংগ্রেস মানুষের পাশে ছিল, মানুষের পাশে আছে এবং মানুষের পাশে থাকবে। আমি তৌসিফ রহমানকে অনুরোধ করব আমাদের এই সার্কুলারটা হিন্দিতে বলার। ধন্যবাদ কুনাল দা। You all have heard कुणाल दा briefly. मैं आपको कुछ पॉइंट्स बता दूंगा इंग्लिश में जो की पॉइंट्स हैं. The government of West Bengal has issued a circular reiterating strict conduct rules for IAS, IPS, WBCS officers and other state government employees regarding interaction with media and dissemination of information. Basically key points क्या है देखिए, हम आपको ये क्यों समझाना चाह रहे हैं. Restriction on speaking to the press without government approval. Ban on writing articles or participating in media, radio program without prior sanction. Prohibition on sharing official information directly or indirectly with media. Employees barred from publicly criticizing policies or decisions of the state or central government. Restrictions on statement that may affect सेंटर स्टेट रिलेशन. देखिए पूरी चीजें अगर आप देखेंगे, कुणाल दा ने आपको बहुत ही ब्रीफ में एक्सप्लेन किया है, हिस्ट्री के आगे पीछे सब कुछ बता दिया. मुझे एक बात समझ में नहीं आ रहा है कि अगर आप ये कह रहे हैं कि ये पहले से रूल था,
तृणमूल सरकार इस रूल को इंपोज नहीं किया। दीदी ने सबको मौका दिया था बात करने के लिए। डिक्टेटरशिप बिल्कुल चीज नहीं थी यहां पे। नाउ द क्वेश्चन अराइजेस कि आप ऐसा क्या करना चाहते हैं कि आपने हमारे सरकारी कर्मचारी, आईएएस ऑफिसर्स, आईपीएस, डब्ल्यूबीसीएस, ठीक है, आप उनके मुंह में टेप लगाना चाह रहे हैं। सवाल बहुत बड़ा है, जवाब पब्लिक को देना चाहिए। अब जवाब जो है वो पब्लिक ही दे सकती है। अगर आप कुछ गलत कर रहे हैं अपने घर में, तभी तो आप अपने बच्चे को कहेंगे गेट खोल के मत बोलना कि घर पे क्या हो रहा है। अगर आपके घर पे सब कुछ, अगर माहौल ठीक है, इफ योर एटमॉस्फेयर इज रियली करेक्ट, यू विल नॉट आस्क योर किड टू लाई। आप अपने बच्चों को कभी नहीं कहेंगे कि झूठ बोलना तुम बाहर जाके, ठीक है, क्योंकि आपका घर का माहौल जो है वो सही है। सवाल यही उठता है कि ये 10 से 14 दिन की सरकार जो आई है, ये आके जो इंपोज कर रही है कि आप कुछ नहीं कह सकते। देखिए, हमने इन 15 साल में ये तो देखा है कि माननीय हमारे जो प्रधानमंत्री हैं, माननीय प्रधानमंत्री, वो हमेशा अपनी मन की बात कहते हैं। वो प्रेस से बातचीत नहीं करना चाहते। शायद उनको भय है, शायद उनके पास जवाब नहीं होता है, उनको बोलने को कुछ पता नहीं है, इसलिए वो हर चीज मन की बात करते हैं। वो बोलते हैं, आपको सुनना है, वो चले जाते हैं, ठीक है। अब यहां क्या हुआ, हमने पहले भी आपसे कहा था, अगर ये सरकार यहां पर आती है तो एक सरकार कोई बंगाली नहीं चला पाएगा सही से। ये बीजेपी सरकार है। ये गुजराती और दिल्ली में जो लोग बैठे हैं यही लोग चलाएंगे, और यही हो रहा है, आपके सामने है। आज ऐसा क्या बात हो गया कि हमारे जो लोग जो इतने कठिन और कष्ट कर कर एक जगह पहुंचे हैं, दे आर आईपीएस ऑफिसर्स, दैट्स नॉट अ जोक। मैं आपको कोई क्लब की मेंबर की बात नहीं कह रहा हूं कि आपको मोहल्ले में बात करने से बना किया गया। नो, we are talking about WBCS officers, we are talking about IPS officers, we are talking about IS officers, we are talking about secretaries who are managing a department, जिनको हम बाबू कहते हैं। उनके वजह से एक सरकार चलता, उनको साफ साफ कह दिया, बुरा मत देखो, बुरा मत सुनो, बुरा मत बोलो। आपके सामने कुछ भी होता है, आप अपना मुंह बंद करके रखेंगे, वरना आपको सस्पेंड कर देंगे, वरना आपके काम हाथ से चली जाएगी। तो ये क्यों हो रहा है, मुझे ये समझ में नहीं आ रहा है। आपको कुणाल दा ने बहुत समझाया डिक्टेटरशिप किसको कहते हैं। तो क्या ये डिक्टेटरशिप है, ये तानाशाही है जो जर्मन में हुआ था, आज बंगाल में होने वाला है। हमने बार बार कहा था, अभी भी कह रहे हैं, ये सरकार बंगाल से नहीं चलने वाली। ये सरकार बंगालियों के लिए है ही नहीं। ये सरकार गुजरात से चल रही है। मैं गुजराती की बात नहीं कह रहा हूं, पॉइंट टू बी नोटेड, इसको ट्विस्ट मत कीजिएगा। आई एम टॉकिंग अबाउट स्टेट गवर्नेंस। ये गुजरात से चलेगा, ये दिल्ली से चलेगा, और ये आपके सामने है। बट ऐसा क्यों हो रहा है? Under the BJP remote control governance, silent is now an administrative requirement. सब कुछ चुप करा दिया जाएगा। जो जो बात करेगा इस सरकार के खिलाफ, आपके घर में ईडी जाएगा, आपके घर में सीबीआई जाएगा, आपको घसीट के निकाला जाएगा, आपके ऊपर कुछ ना कुछ आरोप लगाया जाएगा। ये तो चलिए पॉलिटिशियंस के लिए था, पब्लिक के लिए था। अब ये जो कर्मचारी हैं, जो हमारे बड़े दफ्तर में बड़े बाबू जो बैठते हैं, आज इनके ऊपर भी ये तानाशाही थोप दिया गया है। अब आप देखो क्या करना है कुणाल दा। দেখুন, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। আজ এখনকার রাজ্য সরকার বলছেন যে সরকারি কর্মচারীদের, সরকারি কর্মীদের, সরকারি অফিসারদের, আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস যারাই আছেন এবং সব সরকার, তাদের মুখ বন্ধ করার জন্য এত কিছু করলেন। তথ্য দেয়া যাবে না, এই দেয়া যাবে না। আপনাদের একটা ছোট্ট জিনিস জিজ্ঞাসা করি, আজকের মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন যখন তিনি বিভিন্ন সরকারি সার্কুলার তার টুইট বা পোস্টে দিয়ে বলতেন আমার লোক আছে, আমি ভেতর থেকে পাচ্ছি, উনি কি এখন সেই ভয় পাচ্ছেন যে আবার ভেতর থেকে সব বেরিয়ে যাবে? তা আজকের মুখ্যমন্ত্রী গতকালের বিরোধী দলনেতা, তার পোস্টে দেখুন, তার পোস্টে যখন বিভিন্ন সরকারি সার্কুলার দিয়ে উনি বলতেন যে এটা আমি ভেতর থেকে পাচ্ছি, তো তখন তিনি আবার আজকে এসে সেই সরকারি কর্মীদের হাত পা বেঁধে দিচ্ছেন, মুখ বন্ধ করে দিচ্ছেন। তাহলে এই কালচারটা তো আপনারা দেখিয়েছেন, আপনারা তো সরকারি সার্কুলার কেউ না কেউ দিতে পারে এত বড় সিস্টেম থেকে, আমরাও তো খুঁজতে যাইনি কে দিচ্ছে, কিন্তু আপনাদের কাছে এটা খুব বিরাট ব্যাপার, বিজেপির কাছে বিরাট ব্যাপার, তাই সকলের কণ্ঠরোধ করতে হবে। এটা সম্পূর্ণভাবে একটা ফ্যাসিবাদী
স্বৈরাচারী ডিক্টেটরশিপ, যে একটা সরকারের স্ট্রাকচার, সেখানে কেউ কোনো কথা বলতে পারবে না। আইএএস আইপিএস থেকে শুরু করে ডব্লিউবিসিএস থেকে যারা বিভিন্ন পদে রয়েছেন, অত্যন্ত দক্ষ যোগ্য গুরুত্বপূর্ণ পদে, এবং সবাই যারা রয়েছেন, এতদিন ধরে যারা মিটিং মিছিল করে এলেন, বড় বড় কথা বললেন, তো তারা আজ দেখুন খাল কেটে কুমির আনা কাকে বলে। থ্যাংক ইউ। হ্যাঁ, এবং এটা সম্পূর্ণ আইনের বিষয়, কোর্টের বিষয়। তো ফলে একটি কোনো অভিযোগ হয়েছিল, তার ভিত্তিতে কোর্ট একটি পর্যবেক্ষণ দিয়েছেন। আবার পুলিশ যে এখনই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিতে পারবে না, সেটাও কোর্ট বলে দিয়েছেন। ফলে এটা সম্পূর্ণ আইনের বিষয়। দেখুন, মালা রায়ের উনি নিজেও বিবৃতি দিয়েছেন, যদি একেবারে ভিত্তিহীন অভিযোগ কারোর নামে দিয়ে দেওয়া হয় এবং সেখানে যদি পুলিশ সেই অভিযোগগুলো গ্রহণ করে, তো তাহলে যার নামে দেয়া হচ্ছে তাকে তো আইনি প্রোটেকশনটা তো নিতে হবে। তার মানে এই নয় যে তারা সেই অপরাধগুলো করেছেন। একটা কেউ কারোর নামে একটা অভিযোগ করলো এবং পুলিশ সেটা থেকে একটা এফআইআর টেনে দিল, তাহলে যার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগটাও হচ্ছে, তো তাকে তো অন্তত তার লিগাল স্টেপস তো নিতেই হবে। সেই লিগাল স্টেপস নেওয়ার মানে এই নয় যে তিনি সেই অপরাধটা করেছেন, বাকিটা কোর্টের। দেখুন, এই ধরনের প্রচুর প্রবল মামলা থাকে। এ তো সেই 4 বছর না 5 বছর, 4 বছর আগে না 5 বছর আগে আমারও একটি মামলা ত্রিপুরায় ছিল, অনেকগুলি ছিল, তার শেষটা। তা আমি তো গিয়ে জামিন নিয়ে এলাম। কেউ আমার নামে একটা মামলা করে রেখেছে, আমি কি করব? কোনো ব্যক্তির নামে কেউ যদি, আর রাজনীতি করতে গেলে ওটা একটু বেশি হয়, তা কেউ যদি কারোর নামে একটা মামলা করে দেন, তো মামলাটা যদি সেখানে থাকে, তাহলে কোর্টের কাছে তো কিছু স্টেপ নিতেই হয়। তার মানেই সকলেই সেই অভিযোগগুলো করেছেন, এর কোনো মানে নেই। মালা রায়কে অস্ত্র, আচ্ছা, মালাদিকে দেখলে কেউ মনে হয় মালাদি হাতে অস্ত্র নিয়ে ঘুরছেন? কেউ বলবে এসব? মানে আদালতও বোঝেন, সঙ্গে সঙ্গে জামিন মঞ্জুর করছেন। আমার কাছে কোনো ইনফরমেশন নেই, এটা সম্পূর্ণ আইনি বিষয়। যারা মামলা করেছেন, মানে তারা তাদের অধিকারের জন্য যে কেউ মামলা করতে পারেন। আমাদের একটাই বক্তব্য, যে সংবিধান পারমিট করেছে সব ধর্ম তার তার নিজের ধর্ম পালনের পূর্ণ অধিকার সমস্ত ধর্মের মানুষের আছে। তাহলে হিন্দু ধর্মের যে প্র্যাকটিস, যে অভ্যাস, যা রীতি, খ্রিস্টান ধর্মের যে অভ্যাস, যে প্র্যাকটিস, যে রীতি, যিনি মুসলমান তাঁরও অধিকার আছে সেটা পালনের। এবার এখানে বিজেপির একটা দ্বিচারিতা আছে। বিজেপি যদি এখানে, ধরা যাক বাংলায়, যে এটা করা যাবে না, এই পশু হত্যা করা যাবে না, এটা একটা নির্দেশ হলো, আমাদের কনফিউশনটা অন্য জায়গায়। যে বাংলায় যে পশু হত্যাটাকে বলা হচ্ছে করা যাবে না, দিল্লির বিজেপি সরকার বিপুল ভাবে সেটাকেই রপ্তানি করে বিদেশি মুদ্রা অর্জন করার একটা অন্যতম হাতিয়ার করে রেখেছেন। তাহলে যেটাকে বাংলায় আপনি নিষিদ্ধ করছেন, সেটা দেশ থেকে রপ্তানি করে ভারতবর্ষের অর্থনীতিতে বিদেশি মুদ্রা অর্জনের অন্যতম বড় হাতিয়ার, সেই পশু হত্যা।
তো তাহলে বাংলায় যদি বন্ধ হয় আপনি রপ্তানিও বন্ধ করুন, আর যদি রপ্তানি চালু থাকে তো তাহলে একটি সম্প্রদায়ের একটা জায়গাকে শুধু বন্ধ করছেন কেন? এখানে হিন্দু মুসলমান ভেদাভেদ বলে এই বিষয়টা দেখবেন না। যদি বিষয়টা যদি একটা নির্দিষ্ট পশু হত্যা হয় তাহলে বাংলায় আপনি পশু হত্যাটা বন্ধ করছেন, আর নরেন্দ্র মোদীর সরকার এই পশু হত্যাটা অনুমোদন দিচ্ছে। দেশে বড় বড় এই পশু হত্যার কেন্দ্র রয়েছে, অন্য রাজ্যে রয়েছে, বিজেপি শাসিত রাজ্যে রয়েছে, সেখান থেকে বিদেশে বিপুল পরিমাণ সেই মাংস রপ্তানি হচ্ছে এবং তার থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ভারতবর্ষ রোজগার করছে। তা আপনারা রপ্তানি অ্যালাউ করবেন, স্লটার হাউস অ্যালাউ করবেন, পশু হত্যা অ্যালাউ করবেন, মাংস প্রসেসিং অ্যালাউ করবেন, মাংস এক্সপোর্ট অ্যালাউ করবেন, আর এখানে আপনি বলবেন বাংলায় নয়। একটা ভারসাম্য তো থাকবে। হয় এটা যদি বন্ধ হয় দেশেও বন্ধ করুন, আর দেশে যদি খোলা থাকে আমরা তো বরং উল্টো বলবো। আমাদের কাছে যা রিপোর্ট আসছে যে বহু মুসলিম সমাজের মানুষ তারা এবারের কুরবানিতে কোনোভাবে গোহত্যা না করার সিদ্ধান্ত তারা নিয়েছেন। এবার সমস্যায় পড়ে গেছেন বহু হিন্দু পরিবার যারা খামারের ব্যবসা করেন, যারা গো পালনের ব্যবসা করেন, তাদের গরু কেউ কিনছে না। ফলে অর্থনৈতিক চাপটা চলে এসছে। মুসলিমরা কুরবানি স্যাক্রিফাইস করছেন আর অর্থনৈতিক চাপটা চলে এসছে হিন্দু পরিবারের উপর। ফলে সরকারের উচিত এখন যে পরিবার গরুর পালন করেছে, গরুতে ইনভেস্ট করেছে, গরু কিনেছে, গরু বড় করেছে, তাহলে সেই গরুগুলি এবার কিনে নিয়ে একটা সরকারি গোশালায় রাখার ব্যবস্থা করুন। এতগুলি হিন্দু পরিবারকে, এতগুলো গরু নিয়ে এতগুলো হিন্দু পরিবার বসে আছে, তো কি হবে? তাহলে সরকার তাদের পাশে থাকুন, হিন্দু পরিবারের পাশে থাকুন, তাহলে গরুগুলো কিনে নিন সরকার, কারণ তারা অনেকে দেনা করে গরু কিনেছে। এটা কিন্তু একটা অর্থনৈতিক সমস্যা। এটা কে ওই মাংস খেলো কে না খেলো এটা তার বিষয় নয়, এটা শুধু হিন্দু মুসলমানের বিষয় নয়। কুরবানি রীতি মুসলিম সমাজে তারা বন্ধ রাখছেন। এবার বন্ধ রাখতে গিয়ে যারা গরুটা বিক্রি করেন হিন্দু পরিবার তারা বিপদে পড়ে বসে আছে। তো তাহলে তাদের সুরাহা করতে সরকার এগিয়ে আসুন, গরুর তাদের মূল্য দিয়ে গরু তাদের কাছ থেকে কিনে নিক, কিনে সেই গরুগুলো রাখার ভালো ব্যবস্থা, সযত্নে ব্যবস্থা তারা করুন। পশ্চিমবঙ্গে বন্ধ আর ভারতবর্ষ থেকে ঢালাও রপ্তানি হবে, দুটো কি করে একসঙ্গে বিজেপি চালাতে পারে? যে কোনো একটা নীতি হবে তো। এবং এমন অভিযোগও আছে যে বিশ্বের তৃতীয় বৃহত্তম এক্সপোর্টার এই বিষয়ের এমন দু একটি কোম্পানির কথা শোনা গেছে, এমন একটি কোম্পানির কথা শোনা গেছে যা নিয়ে এত আপত্তি, সেই ব্যবসার কোম্পানি তারা নাকি আবার ইলেকটোরাল বন্ডে চাঁদা দিচ্ছেন এমন কোন দলকে, তারা মুখে আবার এর বিরোধী, আর চাঁদা নিচ্ছেন এমন কোম্পানির কাছ থেকে যারা এই ব্যবসা করেন। এই ধরনের অভিযোগও আসছে। এখন কোন সেই দল সেগুলো খতিয়ে দেখা উচিত। ফলতায় ভোট বাকি ছিল, ভোট হচ্ছে, এর বাইরে কোনো মন্তব্য করব না। আগেও উৎসাহী ভোট হয়েছে, প্রবল ভোট পড়েছে, মানুষই ভোট দিয়েছেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারেই ভোট হয়েছে, কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হয়েছে। এখন একটু রাজনৈতিক একটু নানাভাবে ইলেকশন কমিশনকে ব্যবহার করে একটা পরিবর্তিত কিছু কথাবার্তা বলা হচ্ছে বলে রাতারাতি সব পাল্টে যাচ্ছে তা তো নয়। আগের ভোটগুলোও কিন্তু এই কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং এই কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হয়েছে। তো সুতরাং মনে রাখবেন 21-এর বিধানসভা নির্বাচনের পর বা 24-এর বিধানসভা নির্বাচনের পর কোনো সন্ত্রাসের অভিযোগ বিরোধীরা করেনি, যাবতীয় অভিযোগ করেছে কিন্তু রেজাল্ট বেরোনোর পর।
কারণ 21-এর ভোটের পরদিন তো বলা হচ্ছিল আবকি বার 200 পার, 24-এর ভোটের পর বলা হচ্ছিল বাংলা থেকে বিজেপি সিট বাড়বে। এই গোটা সন্ত্রাস এবং এই অভিযোগগুলো এসছে কিন্তু রেজাল্ট বেরোনোর পর, যখন দেখা গেছে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিতেছে, তখন বলা হয়েছে এটা হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে। তো তখনও তো নির্বাচন কমিশন ছিল, তো তখনও তো মানুষ লাইন দিয়ে হই হই করে ভোট দিয়েছেন, তখনও তো কেন্দ্রীয় বাহিনী ছিল, তা আজও আছে, হচ্ছে। দেখুন, এটা সম্পূর্ণ তাদের প্রশাসনিক বিষয়, কিন্তু এতদিন ধরে এত কেন্দ্রীয় বাহিনী, এগুলো যদি সীমান্তে ঠিকঠাক থাকতো, তাহলে অনুপ্রবেশের অভিযোগ কোথায় ত্রিপুরা থেকে ধরা পড়ছে, কোথায় এর থেকে ধরা পড়ছে, এটা হতো না। আবার কাশ্মীর সীমান্তে জঙ্গিরা ঢুকে পহেলগাঁও বা পুলওয়ামা এগুলো করতে পারতো না। এ তো গোটা কেন্দ্রীয় বাহিনী, আধা সেনা, এগুলো তো পশ্চিমবঙ্গেই এরা বসিয়ে রেখে দিয়েছেন। ফলে এগুলো যদি যাদের সত্যি জায়গায় থাকার কথা সেখানে থাকতো, তাহলে দেশের অন্য সমস্যাগুলো অন্তত আসতো না। ঘোষণা হয়েছে, তো সেটা আমাদের নেতৃত্ব দেখবেন, আমাদের নেতৃত্ব পুরোটা দেখছেন, নজর রাখছেন, মানুষকে এতদিন পরিষেবা দেওয়া হয়েছে, মানুষ জানেন। এটা তো প্রশাসনিক বিষয়, এটা রাজনৈতিক মন্তব্য কেন করব? বিদেশ থেকে ফিরেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা নিয়ে বৈঠক করবেন মোদী। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের সম্ভাবনা। এবার কি পূর্ণাঙ্গ মন্ত্রী পেতে পারে বাংলা? আমি এই নিয়ে বলতে পারবো না। 2014 সালের নরেন্দ্র মোদী এসেছিলেন, এটা 2026, অর্থাৎ এখানে 12 বছর হয়ে গিয়েছে, কোনো কেন্দ্রীয় মন্ত্রী বাংলা থেকে কেন্দ্রীয় সরকারে আমরা দেখতে পাইনি। বাংলাকে এতটাই খাটো স্তরে দেখেছে বিজেপি। তো ওরা কি করবে, ওদের বিষয়, ওদের মানসিকতা কি। প্রথম 12 বছরে বাংলা থেকে ওদেরই কাউকে এমপি কাউকে করতে পারতো, ওরা তাদের যোগ্যই মনে করেনি, অথবা বাংলা থেকে নেব না, বাংলার প্রতি ওদের একটা কোনো রকম অন্য মনোভাব কাজ করেছে। 12 বছরে এতজন এমপি ছিল ওদের, তো একজনকেও কি ক্যাবিনেট দেওয়া যেত না? দেয়নি। এখন দিলেও তাতে কি নতুনত্ব আর আছে? 12 বছরে তো দাওনি তোমরা। কলকাতা পুরসভার নিজস্ব ওয়েবসাইট থেকে উধাও হীরা থাকবে ছবি নিয়ে নানা জল্পনা। আমি একদমই বলতে পারবো না, এটা আমাদের বিষয় না। ঠিক আছে, থ্যাংক ইউ।